শুয়ে আইনবার কইতাম, কলকাতায় পয় হয় 10 খান পাওন যায়। কলকাতা থেকে মালা 1 পয়সার ছুঁচ আনতে দিত শুনে কেউ হাসল না। পিসি বরং মালার কথায় সায় দিয়েই কি যেন বলল, ঠিক বোঝা গেল না। জবাব দেবার প্রয়োজন ছিল না। কুবেরের পায়ের আঙুলের ফাঁকে হাজার ঘায়ে বিষাক্ত পাক কামড়াচ্ছিল। সে নীরবে বের হয়ে গেল। নদী তীরে নৌকোয় তাদের কাজ ছিল। খাওয়া দাওয়ার পর নৌকো নিয়ে তারা সোনাখালীর মেলায় যাবে। সঙ্গে ছেলেমেয়েরা থাকবে। কেতুপুর ও আশপাশের গ্রাম থেকে এমন যাত্রীও পাওয়ার সম্ভাবনা আছে যারা ভাড়া দিয়ে মেলায় যাবে। নৌকাটা একটু সাফ করে একটা অস্থায়ী হোগলার ছই খাটিয়ে দেওয়া দরকার। নৌকা ছোট পালটা মেরামত করবার জন্য নাবানো হয়েছিল। বাঁশের মাছ তুলে সেটাও আবার ঠিক করে খাটাতে হবে। বর্ষাকালে বাতাস প্রায় সোনাখালীর দিকেই বইতে থাকে। গুমট করে সামান্য বাতাস যদি ওঠে, পাল তুলে মেলায় পৌঁছতে আজ 1 ঘন্টা সময়ও লাগবে না। নদীর ধারে পৌঁছে তারা দেখতে পেল ছাতি মাথায় দিয়ে হোসেন মিয়া দাঁড়িয়ে আছে। ঘর ছাইবার জন্য হোসেনের কাছে বিনামূল্যে কিছু শন পাবার সম্ভাবনা ছিল। তাকে দেখে কুবেরের খুশি হওয়া উচিত ছিল, তবু লোকটার আবির্ভাবে চিরদিন যে দুর্গেয় আশঙ্কা তাকে অস্বস্তি বোধ করায়, আজও সেই আশঙ্কাই হঠাৎ তাকে দাঁড় করিয়ে দিল। চুপি চুপি বলল, হোসেন মিয়ারে গণেশ? তাই তো দেহি। একটু রহস্যময় লোকেই হোসেন মিয়া। বাড়ি তার নোয়াখালী অঞ্চলে। কয়েক বছর পাকা চুলে সে কলপ করছে। বয়স তার কত হয়েছে চেহারা দেখে অনুমান করা যায় না। যখন সে চুলে কলপ দেয়, নূরে মেহেন্দি রং লাগায়, কানে আতর মাখানো তুলো গুজে রাখে, প্রথম দিনে গায়ে ভর দুপুরে এসেছিল, পরনে ছিল একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় 1 ঝাঁক রুক্ষ চুল। ঘষা দিলে জহরের গায়ে খড়ি উঠত। জেলেপাড়া নিবাসী মুসলমান মাঝি জহরের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। পারাপারের নৌকায় বৈঠা পাইত। আজকে তার বেটে খাটো তৈল চিক্কন শরীরটা আজানুলম্বিত পাতলা পাঞ্জাবিতে ঢেকে রাখে। নিজের পানসিতে পদ্মায় পাড়ি দেয়। জমি জায়গা কিনে ঘর বাড়ি তুলে পরম সুখে সে দিন কাটাচ্ছে। গত বছর নিকা করে ঘরে এনেছে 2 নম্বর স্ত্রীকে। এইসব সুখের ব্যবস্থা সে যে কি উপায়ে করেছে গ্রামের লোক ঠিক অনুমান করে উঠতে পারে না। নিত্য নূতন উপায়ে সে অর্থোপার্জন করে। নৌকো নিয়ে হয়তো সে পদ্মায় মাছ ধরতে গেল সে সত্যি, কারণ যাওয়াটাই সকলেই দেখতে পেল। কিন্তু পদ্মার কোনখানে সে মাছ ধরলো, মাছ বিক্রি বা করলো কোন বন্দরে, কারও তা চোখে পড়ল না। তার নৌকোর মাঝিদের জিজ্ঞাসা করে একটা গল্প মাত্র শোনা গেল যে বন্দরে তারা মাছ বিক্রি করেছে সেখানে নৌকায় যাতায়াত করতে নাকি 7-8 দিন সময় লাগে। তারপর কয়েকদিন হয়তো হোসেন গ্রামেই বসে থাকে, একেবারে কিছুই করে না। হঠাৎ একদিন সে উধাও হয়ে যায়। 15 দিন 1 মাস আর তার দেখা মেলে না। আবির্ভাব তার ঘটে হঠাৎ, এবং কিছুদিন পরে 200 গরু ছাগল চালান হয়ে যায় কলকাতায়। বড় অমায়িক ব্যবহার হোসেনের। লালচে রঙের দাড়ির ফাঁকে সবসময় সে মিষ্টি করে হাসে। যে শত্রু যে তার ক্ষতি করে, শাস্তি সে তাকে নির্মম ভাবেই দেয়, কিন্তু তাকে কেউ কোনোদিন রাগ করতে দেখেছে বলে স্মরণ করতে পারে না। ধনী দরিদ্র ভদ্র অভদ্রের পার্থক্য তার কাছে নেই। সকলের সঙ্গে তার সমান মৃদু ও মিঠা কথা। মাঝে মাঝে এখনো সে জেলেপাড়া যাতায়াত করে। ভাঙা কুটিরের দাওয়ায় ছেঁড়া চাটাইয়ে বসে দা কাটা করার তামাক টানে। সকলে চারিদিকে ঘিরে বসলে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। এইসব অর্ধ উলঙ্গ নোংরা মানুষগুলোর জন্য বুকে যেন তার ভালোবাসা আছে। উপরে উঠে গিয়েও এদের আকর্ষণে নিজেকে সে যেন টেনে নিচে নামিয়ে আনে। না, মনে মনে এটা বিশ্বাস করে না পাড়ার কেউ। জীবনযুদ্ধে জয় পরাজয়ের একেবারে মিলন সীমান্তে তারা বাস করে। মিত্র তাদের কেহ নেই।
তবে বিশ্বাস অবিশ্বাসের জন্য কিছু আসে যায় না। হোসেন মিয়া হাসি মুখে একেবারে বাড়ির ভিতরে গিয়ে ঝাঁকিয়ে বসে তার গোপন, গভীর ও দুর্গেয় মতলব হাসিলের আয়োজন আরম্ভ করলেও জেলেপাড়ায় এমন কেউ নেই যে তাকে কিছু বলতে পারে। বলতে হয়তো পারে, বলে না শুধু এই জন্যে যে বলা নিরর্থক। তাতে কোনো লাভ হয় না। যা সে ঘটায় সমস্তই স্বাভাবিক ও অবশ্যম্ভাবী। অন্যথা করবার জন্য বুক ঠুকে দাঁড়ালে কার কি লাভ হবে? তার চেয়ে বর্ষাকালে ঘরের ফুটো চাল যদি একটু মেরামত হয়, উপবাসের সময় বিনা সুদে যদি কিছু কর্জ মেলে, তাই ঢের ভালো। হোসেন মিয়ার গোপন মতলবের দুটো একটার খবর যে জেলেপাড়ার লোকেরা রাখে না তা নয়। জেলেপাড়ার 3টা পরিবার উধাও হয়ে গেছে। হোসেন মিয়া যে ছেলে বুড়ো স্ত্রী পুরুষ নির্বিশেষে এক একটি সমগ্র পরিবারকে কোথায় রেখে আসতো, প্রথমে কেউ তার টের পেত না। পরে জানা গিয়েছিল নোয়াখালীর ওদিকে সমুদ্রের মধ্যে ছোট একটি দ্বীপে প্রজা বসিয়ে সে জমিদারি পত্তন করছে। সে দ্বীপ নাকি গভীর জঙ্গলে আবৃত। শহর নেই, গ্রাম নেই, মানুষের বসতি নেই, শুধু আছে বন্য পশু এবং অসংখ্য পাখি। কিছু কিছু জঙ্গল সাফ করে এই দ্বীপে হোসেন মিয়া ঋণগ্রস্ত উপবাসখিন্ন পরিবারদের উপনিবেশ স্থাপন করছে। লোভ দেখিয়ে, আশা দিয়ে এক একটি নিরুপায় পরিবারকে সে এই দ্বীপে নিয়ে যায়। সৃষ্টির দিন থেকে কখনো আবাদ হয়নি এমন খানিকটা জমি দেয়, থাকবার জন্য ঘর দেয়, আবাদের জন্য দেয় হাল, বলদ ও লাঙল, কাটবার জন্য যন্ত্রপাতি, জঙ্গল কাটবার জন্য যন্ত্রপাতি। অন্যান্য জায়গা থেকে আরো কতগুলো পরিবারকে সে ওখানে নিয়ে গিয়েছে কে জানে। কেতুপুরের জেলেপাড়ার 3 ঘর মাঝিকে সে যে আদিম অসভ্য যুগের চাষায় পরিণত করেছে, এ খবর জেলেপাড়ার কারও অজানা নেই। তবু জানা না জানা তাদের পক্ষে সমান। মাথা নিচু করে তারা হোসেন মিয়ার দেওয়া উপকার গ্রহণ করবে। মনুষ্যবাসের অযোগ্য সেই দ্বীপকে জনপদে পরিণত করার আহ্বান আসলে যতদিন পারে মাথা নেড়ে অস্বীকার করবে। যেদিন পারবে না, সেদিন স্ত্রীপুত্রের হাত ধরে নিঃশব্দে হোসেন মিয়ার নৌকায় গিয়ে উঠবে। তাই মনে মনে লোকটাকে ভয় করলেও কাছে গিয়ে কুবের বলল, ছালাম মিয়াবাই। হোসেন বলল, ছালাম। কেমন ছিলাম মাঝি? কাহিল মালুম হয়। জ্বরে ভুগলাম। কলকাতার থানে আলেন কবে? আই জালাম। আর গণেশ ভাই, খবর কি? মেলায় যাবা না? গণেশ ঢোক গিলে বলল, যামু মিয়া ভাই, মেলায় যামু। পোলা পানেরা মেলায় যাওয়ানের লেগা খেপা আছে, না গেলে চলবো কেন? ঘুমটি দিছে, বাদাম চলবো না। সকাল সকাল রওনা দিবা, বদর কইয়ে মাঝি, সাঁঝের আগে ফিরে আইসো। আসমান ভালো দেখি না। শূন্য আলাম আজিকালের মধ্যে জবর ঝড় হইবার পারে। কুবের আকাশের দিকে ও নদীর দিকে চাইল। পাতলা কুয়াশার মতো মেঘ আকাশ ভরে আছে। নিস্তরঙ্গ পদ্মার বুকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে অসংখ্য ছোট ছোট বুদবুদ উঠে ফেটে গেলে যেমন দেখায় তেমনি দেখাচ্ছে। নদীর অপর তীর চোখে পড়ে না। নদীর মাঝখানে নৌকা পর্যন্ত অস্পষ্ট। আরো এদিকে একটি স্পষ্টতর নৌকার দিকে চোখ রেখে কুবের সংক্ষেপে প্রশ্ন করল, যামুনা মেলায়? বারণ করেন নাকি মিয়াবাই? হোসেন বলল, যাবা না কেন? ডর কিসের? আসমান দেখা রওনা দিবা, আসমান দেখা ফিরবা। বাদলা দিনে ঝড় জানান দিয়া আহে। সাই দিয়ে কুবের নৌকায় উঠল। মুসলমান মাঝির 2টো নৌকা ইতিমধ্যে মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। 2টো নৌকাই একসঙ্গে ছেড়ে গেল। নদীর জল তুলে নৌকা ধুতে ধুতে কুবের একসময় চেয়ে দেখল হোসেন চলে গেছে। চালার জন্য অবিলম্বে প্রয়োজনীয় স্বর্ণের কথাটা এতক্ষণে তার মনে পড়েছে। হোসেনকে বলে রাখলে ভালো হতো, লোকটা এই আছে এই নেই। স্বর্ণের জন্য কাল সকালে হয়তো ওর বাড়ি গিয়ে শুনবে রাতারাতি ও ঢাকায় পাড়ি দিয়েছে। কবে ফিরবে কে তা জানে।